এটা তোমাদের ইউটিউব চ্যানেল হারুন বয়জন। আজকে আমরা এই ভিডিওতে ক্লাস 12 এর বাস্তুবিদ্যা, পরিবেশ ও জনসংখ্যা থেকে অ্যাবায়োটিক ফ্যাক্টর বা অজীবজ উপাদান সম্পর্কে আলোচনা করব। তো এই সমস্ত অজীবজ উপাদানগুলো জীবের জীবনযাত্রায় কিভাবে রোল প্লে করছে বা এই সমস্ত অ্যাবায়োটিক ফ্যাক্টরগুলোর উপর ভিত্তি করে কিভাবে জীবন নির্ধারিত হচ্ছে সেটা আমরা এখানে আলোচনা করব। তো চলো আমরা দেরি না করে শুরু করি। প্রথমে হচ্ছে তোমার অ্যাবায়োটিক ফ্যাক্টর বলতে যে সমস্ত অজীবজ উপাদান, অজীবজ উপাদানগুলোর মধ্যে এখানে আমরা টেম্পারেচার, ওয়াটার, লাইট এবং সোয়েল সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে আমাদের ইকোসিস্টেম। ইকোসিস্টেম কাকে বলা হচ্ছে? ইকোসিস্টেম হচ্ছে যে আমাদের চারপাশে যে সমস্ত জীবজ উপাদান এবং জড় উপাদান রয়েছে তাদের পরস্পর অন্তঃক্রিয়া বিক্রিয়ার ফলকে আমরা ইকোসিস্টেম বলছি। অন্তঃবিক্রিয়ার মাধ্যমে তার পরস্পরের পৃথিবীতে টিকে রয়েছে। এখানে আমাদের কি কি পাওয়া যায়? শুধু একটা বায়োটিক কম্পোনেন্ট পাওয়া যায়, একটা অ্যাবায়োটিক কম্পোনেন্ট পাওয়া যায়। তো বায়োটিক কম্পোনেন্টের মধ্যে কে রয়েছে? প্রোডিউসার। প্রোডিউসার বলতে কাদেরকে বোঝানো হচ্ছে? প্ল্যান্টকে বোঝানো হয়। কনজিউমার বলতে কাকে বলা হয়? যারা হচ্ছে উৎপাদক তৈরি খাদ্য হিসেবে গ্রহণ করেন। কনজিউমার, তো কারা কনজিউমার মধ্যে পড়ছে? বিশেষ করে অ্যানিমালের কনজিউমারের মধ্যে পড়ে। ডিকম্পোজার, যারা হচ্ছে কি এই সমস্ত প্ল্যান্ট বা অ্যানিমাল যখন মারা যাবে তখন তাদের সাথে দেহটাকে বিয়োজিত করে সরল তরল পরিণত করবে এবং পরিবেশের উপাদানগুলোকে ফিরিয়ে দিবে। সেটা ডিকম্পোজার কারা করে? ফানজাই এবং ব্যাকটেরিয়া হলো। এরপর কনজিউমারকে আমরা বিভিন্ন ভাগ করতে পারি। একটা হার্বিভোর, প্রাইমারি কনজিউমার, সেকেন্ডারি কনজিউমার এবং টারশিয়ারি কনজিউমার। ওগুলো ফুড চেইন যখন পড়বো তখন সেই জিনিসগুলো আলোচনা করব। এবার অ্যাবায়োটিক কম্পোনেন্টের মধ্যে রয়েছে, দেখো, এয়ার রয়েছে, ওয়াটার রয়েছে, উইন্ড, সয়েল, টেম্পারেচার, রেইনফল। এগুলো হচ্ছে অ্যাবায়োটিক ফ্যাক্টর যেগুলো এই জীবের জীবন ধারণের জন্য একান্ত জরুরি। তো চলো প্রথমে আমরা আলোচনা করি টেম্পারেচার সম্পর্কে। তাহলে টেম্পারেচার কি জিনিস? টেম্পারেচার হচ্ছে পৃথিবীর যে তাপমাত্রা। তাপমাত্রা কোত্থেকে আসছে? এটা সূর্য থেকে আমাদের আসে। তো বলছি দেখো, টেম্পারেচার ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইকোলজিক্যাল রেলিভেন্ট এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। তার ইকোলজিতে অর্থাৎ ইকোলজি মানে কি? বাস্তুবিদ্যায় যে সমস্ত অ্যাবায়োটিক ফ্যাক্টর তার মধ্যে টেম্পারেচার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। ইউ আর অ্যাওয়ার, তোমরা আগে থেকে জেনেছো দ্যাট দ্য অ্যাভারেজ টেম্পারেচার অন ল্যান্ড ভ্যারিজ সেজনালি, decrease progressively from the equator towards the pole and from plain to the mountain top। মানে এই যে পৃথিবীর তাপমাত্রা, ধরো পৃথিবী গোলাকার পৃথিবীতে সব জায়গায় কিন্তু সূর্য সমানভাবে পাতিত হয় না। তাই যেখানে তোমার হচ্ছে কি সূর্যের আলো যেভাবে পড়বে, কারণ এখানে ইকুয়াটর রিজিয়ন হচ্ছে কি লম্বভাবে পড়ছে, কিন্তু যখন আমার সাথে টেম্পারেট রিজিয়ন গুলো আসলো তখন বরাবর কিছুটা লাইট তোমার বিচ্ছুরিত চলে যাবে। আবার যখন পোলার দিকে আসবে তখন বেশিরভাগ লাইটটা বিচ্ছুরিত হয়ে চলে যাবে। অর্থাৎ ইকুয়েটর রিজিয়নে সারা বছর ধরে সমানভাবে আলো পড়ার ফলে এখানে কি হচ্ছে? উষ্ণতা বেশি থাকবে। টেম্পারেট রিজিয়নে তার চেয়ে কম পরিমাণে থাকবে। যত তোমার সেন্টার থেকে পোলের দিকে যাবে তত প্রতি 10 ডিগ্রি সাধারণত অক্ষাংশ বৃদ্ধিতে টেম্পারেচার 100 ডিগ্রি ফারেনহাইট হিসেবে কমতে থাকবে। অর্থাৎ এই ইকুয়েটর রিজিয়ন নিরক্ষীয় অঞ্চল থেকে যত উপরের দিকে উঠবে তত প্রতি 10 ডিগ্রি অক্ষাংশে 100 ডিগ্রি ফারেনহাইট করে তোমার টেম্পারেচার কমতে থাকবে। তার হচ্ছে কি ডিক্রিজ প্রোগ্রেসিভলি ফ্রম ইকুয়েটর টুয়ার্ডস দ্য পোল। আবার কি হচ্ছে? সে বিভিন্ন ঋতু কেন পরিবর্তন? আমাদের যে ঋতুর পরিবর্তন হচ্ছে সেই ঋতুর পরিবর্তনটার জন্য কিন্তু টেম্পারেচারে ডিফারেন্স হয়। যেমন উইন্টার সেশনে কোল্ড টেম্পারেচারে থাকবে, যখন সামার সেশন গরম থাকবে, এরকম ভাবে টেম্পারেচার ডিফারেন্ট হয়। তারপর হচ্ছে কি তোমার প্লেন থেকে শুরু করে অল্টিটিউড, পাহাড়ে একবার মানে পোলার রিজিয়নে তাপমাত্রা কমে যাবে। অর্থাৎ প্লেন রিজিয়নে কি হয়? অর্থাৎ একটা পাহাড়ের নিচের দিকে সমতল ভূমিতে টেম্পারেচার বেশি থাকবে, কিন্তু যখন ওটা উপরের দিকে পাহাড়ি অঞ্চলের দিকে পোলের দিকে চলে যাবে তখন টেম্পারেচারটা অটোমেটিক কমে যাবে। It ranges from sub-zero level in polar areas, high altitude to 50 degrees centigrade in tropical deserts in summer। তাহলে গ্রীষ্মকালে কি হচ্ছে? যে আর্কটিক রিজিয়ন গুলো রয়েছে সেখানে 0 ডিগ্রি কাছাকাছি টেম্পারেচার থাকছে,
কিন্তু যে ল্যান্ড রিজন নিচের যে রিজনগুলো থাকছে অর্থাৎ ইকুয়েটর সাইডের যে রিজনগুলো থাকছে সেখানকার টেম্পারেচার কিন্তু মোটামুটি ট্রপিক্যাল মোটামুটি 50 ডিগ্রি বা তার বেশি টেম্পারেচার থাকছে। তারপরে দেয়ার আর হাউএভার unique habitats such as thermal spring and deep sea hydrothermal vents where average temperature exceed 100 degree centigrade। কিন্তু পৃথিবীতে আবার কিছু কিছু জায়গা রয়েছে যেখানে যেমন উষ্ণ প্রস্রবণ, যেখানে যেমন তোমার এই বিভিন্ন উষ্ণ প্রস্রবণ যুক্ত অঞ্চলগুলিতে সেখানে তাপমাত্রা এবং যেগুলো ডিপ সি হাইড্রোথার্মাল ভেন্ট, যেখানে সমুদ্রের গভীরে যেখান থেকে গরম জল বেরোচ্ছে, সেসব জায়গাগুলোতে কি তাপমাত্রা 100 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত পৌঁছে যায়। ইট ইজ জেনারেল নলেজ দ্যাট ম্যাঙ্গো ট্রি do not and cannot grow in temperate countries like Canada, Germany. Snow leopard are not found in Kerala forest and tuna fish are rarely caught beyond the tropical latitude in the ocean. তাহলে আমরা এই টেম্পারেচার কি করছে, বিভিন্ন জীবকে এক নির্দিষ্ট রেঞ্জের টেম্পারেচারে গ্রো করতে সাহায্য করছে। যেমন হচ্ছে ধরে নাও একটা আম গাছ কখনোই তোমার ঠান্ডা রিজন অর্থাৎ টেম্পারেট রিজনে জন্মাবে না, যেখানে তোমার কি হচ্ছে সারা বছর ঠান্ডার পরিমাণটা বেশি থাকবে, গরমের পরিমাণটা কম থাকবে, সানলাইট ডাইরেক্টলি কম পড়বে। যেমন জার্মানি, কানাডা এইসব টেম্পারেট রিজনে কি রয়েছে, জার্মানি, কানাডা, এই সমস্ত রিজিয়নগুলোতে কি হচ্ছে কখনো ম্যাঙ্গো ট্রি গ্রো করবে না, কিন্তু ট্রপিক্যাল রিজনগুলোতে ম্যাঙ্গো ট্রি গ্রো করবে। আবার বলছে যে একটা পোলার বিয়ার কোথায়, যে আর্কটিক রিজনগুলো থাকে, ঠান্ডা দেশ থাকে, সে কখনো ট্রপিক্যাল রিজনে এসে বসবাস করতে পারবে না। আবার বলছে টুনা ফিশ যেটা ঠান্ডা রিজনে থাকছে, সেই টুনা ফিশ খুব রেয়ার ভাবে তোমার কোথায় পাওয়া যাচ্ছে, এই ট্রপিক্যাল রিজনগুলোতে পাওয়া যায়। অর্থাৎ নির্দিষ্ট টেম্পারেচার যুক্ত রিজনে নির্দিষ্ট অভিযোজনযুক্ত প্রাণীরা বসবাস করবে। You can appreciate the significance of temperature of living organism when you realize that it affects the kinetics of enzymes and through it the metabolic activities of other physiological function of the organism. আমরা প্রত্যক্ষভাবে দেখতে পাই যে এই সমস্ত যে টেম্পারেচার, সেই টেম্পারেচারটা কি করছে আমাদের বডির যে মেটাবলিক এনজাইমগুলো রয়েছে এনজাইমগুলোর উপরে ডাইরেক্টলি এফেক্ট করছে। ধরুন আমাদের বডিতে যে এনজাইমগুলো রয়েছে সেই এনজাইমগুলো মোটামুটি 25 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার সবচেয়ে ভালো কাজ করে। এবার ধরে না আমাদের বডিতে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা থেকে যখন প্রতি 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে এনজাইমের অ্যাক্টিভিটি দ্বিগুণ হতে থাকবে, কিন্তু 40 ডিগ্রি সেন্টিগ্রেডের পরে এনজাইম আর অ্যাক্টিভিটি বাড়বে না, উল্টো এনজাইমের অ্যাক্টিভিটি কমে যাবে। অর্থাৎ এনজাইম ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার বাড়ার সঙ্গে সঙ্গে এনজাইমের অ্যাক্টিভিটি কমবে। 40 ডিগ্রির বেশি টেম্পারেচার হলে তখন এনজাইম অ্যাক্টিভিটি কমতে থাকবে। A few organisms can tolerate and thrives in a wide range of temperatures. They are called ইউরিথার্মাল। তাহলে ইউরিথার্মাল কাদেরকে বলা হচ্ছে, যে সমস্ত অর্গানিজমগুলো বেশি রেঞ্জের টেম্পারেচারকে সহ্য করতে পারে তারা হচ্ছে ইউরিথার্মাল। যেমন আমাদের মানুষরা 0 ডিগ্রি সেন্টিগ্রেডে বাস করতে পারবে, আবার তোমার 50 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে বসবাস করতে পারবে, অর্থাৎ টেম্পারেচারের ভ্যারিয়েশনে তারা টলারেট করতে পারে। বাট ভাস্ট মেজরিটি of them are restricted to a narrow range of temperature. Such as organisms are called stenothermal. কিন্তু যারা স্টেনোথার্মাল অ্যানিমাল যেমন ফিশ, তারা খুব অল্প রেঞ্জে টেম্পারেচার চলতে পারে। দেখা গেল 30 ডিগ্রি সেন্টিগ্রেড তারা খুব ভালো বসবাস করছে, বেঁচে আছে, কিন্তু 35 ডিগ্রিতে গেলে তাদের বেঁচে থাকাটা খুব রিস্কি হয়ে যায়। তো খুব অল্প রেঞ্জ তোমার সহ্য করতে পারে, তারা হচ্ছে তোমার স্টেনোথার্মাল। The level of thermal tolerance of different species determine to large extent their geographical distribution. এই যে টেম্পারেচার সহ্য করার ক্ষমতা, এর উপর ভিত্তি করে প্রাণীদের কি হচ্ছে জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন হয়েছে, অর্থাৎ বিভিন্ন ভৌগোলিক অঞ্চলে বিভিন্ন ধরনের জীবেরা বসবাস করছে। ক্যান ইউ থিঙ্ক অফ ফিউ ইউরিথার্মাল অ্যান্ড স্টেনোথার্মাল অ্যানিমালস? ক্যান ইউ থিঙ্ক অফ এ ফিউ ইউরিথার্মাল অ্যান্ড স্টেনোথার্মাল অ্যানিমালস অ্যান্ড প্ল্যান্টস? তুমি কি চিন্তা করছো ফিউ ইউরিথার্মাল, কিছু পরিমাণে ইউরিথার্মাল এবং স্টেনোথার্মাল অ্যানিমালস অ্যান্ড প্ল্যান্টস
রয়েছে। In recent year, there has been a growing concern about the gradual increasing average global temperature. কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে বেশ কিছুদিন ধরে তোমার পৃথিবীর তাপমাত্রা এভারেজ তাপমাত্রা বাড়তে রয়েছে। এখন মোটামুটি পৃথিবীর তাপমাত্রা আগের থেকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বেশি রয়েছে। এবং if that this trend is continue, যদি এই ট্রেন্ডটা কন্টিনিউ করে তাহলে would you expect the distributional ranges of some species to be affected? যদি তাপমাত্রা কন্টিনিউয়াসলি বাড়তে থাকে তাহলে কি এই তাপমাত্রা তোমার এই জীবের বিস্তারে ব্যাঘাত ঘটাবে? অবশ্যই, কারণ পৃথিবীর যত তাপমাত্রা বাড়বে, গ্লোবাল ওয়ার্মিং যত বাড়বে, বিশেষ করে আর্কটিক অঞ্চলে সমস্ত অ্যানিমালগুলো রয়েছে, ঠান্ডা যে বসবাস করতে তার সেখানকার বরফ গলে যাবে, বলে তাদের নর্মাল হ্যাবিটেট ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হওয়ার ফলে তারা কি করবে, সেখানে সার্ভাইভ করতে না পেরে মারা যাবে। এবার ধরে নাও এই টেম্পারেচার উপর ডিপেন্ড করে আমরা এই যে ফরেস্টগুলো দেখতে পাচ্ছি, ফরেস্টগুলো, সেই ফরেস্টগুলোকে টোটাল 4টে ভাগে ভাগ করা হচ্ছে। 1 নম্বর হচ্ছে কি মেগা থার্মাল। তো মেগা থার্মাল মানে হচ্ছে যে সমস্ত মেগাথার্মস মানে যে সমস্ত অ্যানিমাল, যে সমস্ত প্ল্যান্টরা তোমার হাই টেম্পারেচারে বসবাস করবে তারা মেগাথার্মস। যেমন হচ্ছে ট্রপিক্যাল রেইন ফরেস্ট, এরা হচ্ছে হাই টেম্পারেচারে বসবাস করবে। 2 নম্বর হচ্ছে মেসোথার্ম, যারা মাঝারি টেম্পারেচারে বসবাস করবে তাদেরকে বলা হয় মেসোথার্মস। যেমন এক্সাম্পল হয়ে গেল কি মেসোথার্মস মানে ট্রপিক্যাল ডেসিডুয়াস ফরেস্ট, এটা ট্রপিক্যাল রেইন ফরেস্ট, এরা ট্রপিক্যাল ডেসিডুয়াস ফরেস্ট, যে সমস্ত ট্রপিক্যাল অঞ্চলে যে সমস্ত উদ্ভিদগুলো তোমার পাতা ঝরিয়ে তা ট্রপিক্যাল ডেসিডুয়াস ফরেস্ট। 3 নম্বর হচ্ছে কি মাইক্রোথার্মস মানে যারা খুব লো টেম্পারেচারে জন্মগ্রহণ করে তারা হচ্ছে মাইক্রোথার্মস। যেমন এক্সাম্পল হয়ে গেল তোমার পাইন ফরেস্ট মানে এই যে সাব আর্কটিক রিজিয়নে দেখো যারা আছে তারা হচ্ছে তোমার মাইক্রোথার্মস। আর 4 নম্বর হচ্ছে হেকিস্টোথার্মস, যারা একদম 0 ডিগ্রি কাছাকাছি টেম্পারেচারে বসবাস করে তারা হচ্ছে হেকিস্টোথার্মাল। যেমন এক্সাম্পল হচ্ছে তুন্দ্রা ফরেস্ট, যারা বাস করে তারা হচ্ছে হেকিস্টোথার্মাল প্রাণী। আবার দেখা যাচ্ছে যে সমস্ত আবার কিছু অ্যাডাপ্টেশন দেখতে পাওয়া যাচ্ছে তার টেম্পারেচারের জন্য, যে সমস্ত প্রাণীরা ডেজার্ট রিজন মানে কি যেখানে টেম্পারেচারটা অনেক বেশি, সে সমস্ত জায়গায় বসবাস করার জন্য তাদের দেহে একটা কিউটিকুলার আবরণ থাকে, উদ্ভিদের সাথে কাঠিন্য আবরণ থাকে, উদ্ভিদের পাতার পরিমাণ কমে যায়, পাতাগুলো কাঁটায় রূপান্তরিত হয়, মূলগুলো মাটির তলা পর্যন্ত বিস্তৃত লাভ করে এবং এরা টেম্পারেচার বেশি হওয়ার জন্য এদের প্রাণীদের বডিতে মেলানিন পিগমেন্টেশন দেখা যায়। অনেক উদ্ভিদ রসালো মিউসিলেট যুক্ত হয়, যেমন ক্যাকটাস, অ্যালোভেরা এগুলো। তারপর দেখতে পাওয়া যাচ্ছে কি যে কিছু এবার এই সময় প্রাণীরা কি করছে, রোদের তাপমাত্রা থেকে বাঁচার জন্য তারা মাটির তলায় ঢুকে যায়। এগুলো হচ্ছে কি এক ধরনের অ্যাডাপ্টেশন। চলো এবার হচ্ছে কি নেক্সট টপিক ইজ ওয়াটার। তো ওয়াটার আমাদের শরীরের 85 to 90% হচ্ছে ওয়াটার দিয়ে তৈরি। আবার পৃথিবী দেখতে গেলে পৃথিবীর 4 ভাগের 3 ভাগ হচ্ছে জল, তার মধ্যে বেশিরভাগ অংশটা হচ্ছে কি লবণাক্ত জল দিয়ে ঘেরা এবং কিছু অল্প পরিমাণে মিষ্টি জল রয়েছে। এবার মিষ্টি জলের প্রাণীরা সাধারণত কি হচ্ছে লবণ জলে বাস করতে পারে না, লবণ জলের প্রাণীরা মিষ্টি জলে বসবাস করতে পারে না, সমস্যা হয়। তাই জল খুবই একটা গুরুত্বপূর্ণ উপাদান। বলছে ওয়াটার ইজ অ্যানাদার মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং দ্য লাইফ অফ অর্গানিজম। তাহলে ওয়াটার হচ্ছে অন্য একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর যেটা অর্গানিজমের লাইফকে নির্ধারণ করছে। ইনফ্যাক্ট লাইফ অন আর্থ অরিজিনেটেড ইন ওয়াটার অ্যান্ড ইটস আনসাস্টেনেবল উইদাউট ওয়াটার। তাহলে এরপরে আমরা জানি যে পৃথিবীতে প্রথম জীবের সৃষ্টি হয়েছিল জলে, এবং জল ছাড়া জীবের সঙ্গে জীবন বজায় রাখা বা জীবন কন্টিনিউ করা সম্ভব না। Its availability is so limited in the desert that only species adaptation makes it possible for organisms to live there. তাহলে কি বলছে
যে মরুভূমিতে লক্ষ্য করো তো মরুভূমিতে জলের পরিমাণটা খুবই কম থাকে এবং সেই সমস্ত অঞ্চলে অর্থাৎ ড্রাই এনভায়রনমেন্টে জীবরা নিজের অ্যাডাপ্টেশনের মাধ্যমে অভিযোজনের মাধ্যমে নিজেদের সার্ভাইভ করে। যেমন এদের ইউরিনে জলের পরিমাণ কম থাকে, ইউরিক অ্যাসিডের পরিমাণটা বেশি থাকে, গাঢ় হয় ইউরিন। দ্বিতীয় হচ্ছে এরা যে খাবারগুলো খায় সেই ফুড খাবার থেকে জলটা শোষণ করে শরীরের ভাগে কাজে লাগিয়ে দেয়। তিন হচ্ছে এদের স্কিনের উপরে একটা কিউটিকেলের আবরণ বর্তমান থাকে। আবার উদ্ভিদের ক্ষেত্রে কি হচ্ছে এদের রুট অনেক গভীর পর্যন্ত যায়। এবং 2 নম্বর পয়েন্ট হচ্ছে কি এদের রয়েছে কি বলছে মিউসিলাইজ থাকে, পাতার পরিমাণ খুব কম হয়ে যায়, ছোট হয়ে যায় এবং পাতা অনেক সময় কাঁটায় রূপান্তরিত হয়। এগুলো ওদের অ্যাডাপ্টেশন। দ্য প্রোডাক্টিভিটি অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ প্ল্যান্টস আর অলসো হেভিলি ডিপেন্ড অন ওয়াটার। তাহলে একটা গাছ যে উৎপাদন ক্ষমতা বা একটা গাছ বা বিভিন্ন গাছগুলো বিভিন্ন রিজিয়নে বিস্তার করে লাভ করে আছে অর্থাৎ ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলো ডিপেন্ড করছে কার উপরে? জলের উপরে। You might think that organism lives in oceans, lakes and rivers should not face any water related problem. তোমার মাথায় আবার এটা চিন্তা আসতে পারে যে সমস্ত জীবরা সমুদ্রে বসবাস করছে, হ্রদে বসবাস করছে বা নদীতে বসবাস করছে তাদের ক্ষেত্রে কোনো জলের প্রবলেম নেই। বাট ইট ইজ নট ট্রু, কিন্তু এটা সত্যি নয়। ফর অ্যাকোয়াটিক অর্গানিজম দ্য কোয়ালিটি কেমিক্যাল কম্পোজিশন পিএইচ অফ ওয়াটার বিকাম ইম্পর্টেন্ট। যে সমস্ত প্রাণীরা জলে বসবাস করে তাদের জন্য জলের যে কেমিক্যাল কম্পোজিশন রয়েছে এবং জলের যে পিএইচ মাত্রা অর্থাৎ অ্যাসিড এবং ক্ষারের যে মাত্রা সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। The salt concentration measured as salinity in parts per thousand is less than 5 in inland water, 30 to 35% sea, and more than 100 in some hypersaline lagoons. তাহলে কি হচ্ছে দেখো, তাহলে জলের মধ্যে কি সমস্যা দেখা দিচ্ছে? যে লবণের ঘনত্বের সমস্যা। যদি আমরা মিষ্টি জল দেখি তাহলে লবণের ঘনত্ব 5% ও 5 parts per thousand এর মধ্যে। কিন্তু যদি আমি সমুদ্রের জল দেখি 30 to 35 parts per thousand এ পাচ্ছি। কিন্তু যদি আমি একটা হাইপারসালাইন লেগুনস অর্থাৎ যেগুলো লবণাক্ত লবণযুক্ত হ্রদ রয়েছে সে সমস্ত জায়গায় কি হচ্ছে এই সল্ট কনসেন্ট্রেশনটা 100 এর বেশি থাকছে। কিছু অর্গানিজম আর টলারেট ওয়াইড রেঞ্জ অফ স্যালিনিটিজ ইউরিহ্যালাইন and but other are restricted to narrow and stenohaline. ইউরি শব্দের অর্থ হচ্ছে ওয়াইড। তুমি যদি ইউরি কথাটা ব্যবহার করো ইউরি তাহলে হচ্ছে ওয়াইড, আর স্টেনো কথা ব্যবহার হচ্ছে ন্যারো। তাহলে যে সমস্ত অ্যানিমালগুলো ওয়াইড রেঞ্জ অফ সল্ট কনসেন্ট্রেশনকে টলারেট করতে পারছে তারা হচ্ছে তোমার ইউরিহ্যালাইন। স্টেনোহ্যালাইন কারা? যারা হচ্ছে খুব অল্প পরিমাণ লবণের ঘনত্বের পার্থক্য সহ্য করতে পারে তার স্টেনোহ্যালাইন। যেমন হচ্ছে দ্য এবিলিটি অফ তা হলো। এবং ইউরিহ্যালাইন যারা যেহেতু ওরা অনেকটা রেঞ্জ পর্যন্ত তোমার জলের ঘনত্ব সহ্য করতে পারে লবণের ঘনত্ব, তাই ওরা ফ্রেশ ওয়াটার হোক বা তোমার সল্ট ওয়াটার হোক বা ব্র্যাকিশ নোংরা জল হোক সব জায়গায় সার্ভাইভ করতে পারে। কিন্তু স্টেনোহ্যালাইন যেহেতু তাপমাত্রার পার্থক্য লবণের ঘনত্বের পার্থক্য সহ্য করতে পারে না, তাই এরা খুব অল্প জায়গায় বসবাস করে। তার কি হচ্ছে ক্যান লিভ ইন রেগুলারলি চেঞ্জিং স্যালিনিটি। আর ইউরিহ্যালাইন তারা বেশি রেঞ্জের লবণের ঘনত্ব সহ্য করতে পারে, তাই তারা যে কোনো লবণের ঘনত্বে সাহায্য করতে পারে মানে টিকে থাকে। এদেরকে অসমো কনফর্মার বলা হয়ে থাকে। অর্থাৎ পরিবেশের এরা হচ্ছে কি পরিবেশে যেরকম তোমার হচ্ছে আয়ন থাকবে সেই হিসেবে তারা নিজেদের অসমোটিক ব্যালেন্সকে মেনটেন করবে, ওই জন্য অসমো কনফর্মার বলা হয়। কিন্তু যারা হচ্ছে স্টেনোহ্যালাইন তাকে বলা অসমো রেগুলেটর। অর্থাৎ পরিবেশে লবণের ঘনত্বের পার্থক্য যাই হোক না কেন তারা নিজের ভিতরের সেই তাপমাত্রাকে নিজের ভিতরের কি অসমোটিক প্রেসার লবণের ঘনত্ব সদা সর্বদা সঠিক রাখবে। তাহলে ইউরিহ্যালাইনটা মোস্টলি ম্যারাইন সামুদ্রিক, কারণ সামুদ্রিক জলে যেহেতু লবণের পরিমাণ বেশি থাকে তাই এরা বেশিরভাগ ক্ষেত্রে সামুদ্রিক। কিন্তু যারা স্টেনোহ্যালাইন তারা ফ্রেশ ওয়াটার। যেমন এক্সাম্পল অফ ইউরিহ্যালাইন হচ্ছে তোমার মলি, দ্য গ্রিন ক্র্যাব, স্যালমন, ইল, হেরিংস, আর এর হচ্ছে গোল্ডফিশ, হ্যাডক এটসেট্রা। এবার এই জলের উপর নির্ভর করে আমাদের যে সয়েল রয়েছে সেই সয়েলের উপরে কিন্তু কি রয়েছে, সয়েলে 4 ধরনের জল রয়েছে। এক নম্বর হচ্ছে গ্র্যাভিটেশনাল ওয়াটার, অর্থাৎ বৃষ্টিপাতের পরে
যে জলটা মাধ্যাকর্ষণ শক্তির আকর্ষণের মাধ্যমে তোমার মাটির গভীরে ঢুকে পড়ে তাকে গ্র্যাভিটেশনাল ওয়াটার বলা হয়। 2 নম্বর হচ্ছে কি হাইগ্রোস্কোপিক ওয়াটার, যে সমস্ত ওয়াটারগুলো জলগুলো মাটির জলগুলো উদ্বায়ী প্রকৃতির হয়, হাইগ্রোস্কোপিক, তারা হাইগ্রোস্কোপিক ওয়াটার। 3 নম্বর হচ্ছে কি তোমার ক্যাপিলারি ওয়াটার, একমাত্র এই টাইপের সাথে ওয়াটারগুলো তোমার উদ্ভিদরা গ্রহণ করতে পারে। একমাত্র ক্যাপিলারি ওয়াটার হচ্ছে উদ্ভিদের গ্রহণযোগ্য ওয়াটার, বাকি গ্র্যাভিটেশনাল বা হাইগ্রোস্কোপিক তারা অ্যাবসর্ব করতে পারে না। 4 নম্বর পয়েন্ট হচ্ছে কি ক্যাপাসিটি হলো, তারপর হচ্ছে কি ক্যাপিলারি ওয়াটার হলো, এবং তোমার হচ্ছে কি আয়ন কেমিক্যাল আয়ন বন্ড ওয়াটার, কেমিক্যাল বন্ড, এরা মাটির কণার সঙ্গে খুব দৃঢ়ভাবে যুক্ত থাকে বলে উদ্ভিদরা এটাকে শোষণ করতে পারে না। তাহলে একমাত্র গ্র্যাভিটেশনাল ওয়াটার, হাইগ্রোস্কোপিক ওয়াটার, কেমিক্যাল বন্ড ওয়াটার এরা কেউ তোমার কি দেখায় না, মানে অ্যাভেলেবেল না উদ্ভিদের জন্য, শুধুমাত্র ক্যাপিলারি বা কৈশিক জলটা উদ্ভিদের জন্য উপকারী। এবার মাটির মধ্যে একটা চাষের জমি, চাষের টোটাল যে ওয়াটার থাকবে, চাষের জমিতে টোটাল যে ওয়াটারটা থাকবে সেটাকে বলা হচ্ছে কি হোল্যান্ড। এবার হোল্যান্ডের যে অংশটা প্ল্যান্ট অ্যাবজর্ব করবে, প্ল্যান্ট যেটা অ্যাবজর্ব করবে ক্রেসার্ড টার্মগুলো মনে রাখবে। আর যেটা হচ্ছে আনইউজড ওয়াটার মাটিতে থাকবে, আনইউজড ওয়াটার সেটাকে বলা হচ্ছে কি তোমার হলো, তার হোলার্ড ইকার্ড কেসার তিনটা আনইউজড ওয়াটার, সেটা হচ্ছে ইকার্ড। Many freshwater animal cannot live for a long sea water. তাহলে যে সমস্ত অ্যানিমাল গুলো ফ্রেশ ওয়াটার সমুদ্রের জল মিষ্টি জলে বসবাস করে তারা কিন্তু সমুদ্রের জল বেশিক্ষণ বাঁচতে পারবে না, কারণ সমুদ্রের জল লবণের কনসেন্ট্রেশন বেশি হওয়ার জন্য, লবণের বেশি হওয়ার জন্য ওটা হচ্ছে অতিরিক্ত দ্রবণ, আর মাছটা হচ্ছে তোমার লবণের পরিমাণ কম থাকার জন্য এটা হচ্ছে হাইপোস্যালাইন বা তোমার হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ। তাহলে কি হচ্ছে, যখন একটা সমুদ্রের নদীর জলের মাছকে সমুদ্রে ছাড়া হবে তখন বাইরের দিকে লবণের কনসেন্ট্রেশন বেশি হওয়ার জন্য মাছের ভিতর থেকে সমস্ত জল বাইরে ডিফিউশন প্রক্রিয়া বেরিয়ে যাবে, যার ফলে মাছটা শুকিয়ে যাবে। এরপর নেক্সট পয়েন্ট হচ্ছে লাইট। লাইট হচ্ছে একটা গুরুত্বপূর্ণ, কেন লাইট ছাড়া কিন্তু আমাদের ফটোসিনথেসিস সম্ভব না। শুধু ফটোসিনথেসিস ছাড়া আবার জীবের জীবন ধারণ সম্ভব না, কারণ সমস্ত খাদ্যের উৎস কি সূর্য, শক্তির উৎস সূর্য, এবং সূর্যের শক্তি খাদ্যের মধ্যে স্থিতিক শক্তির উদ্ভিদ দিয়ে সালোক সংশ্লেষ প্রক্রিয়া সঞ্চিত হয়, তারপরে আমরা খাই। তাই বলছে সিন্স প্ল্যান্ট প্রডিউস ফুড থ্রু ফটোসিনথেসিস, এ প্রসেস which is only possible when sunlight is available as a source of energy. তাহলে বলছে কি যে সমস্ত উদ্ভিদরা কি করে, খাদ্য তৈরি করে কার উপস্থিতিতে, ফটোসিনথেসিস উপস্থিতিতে, এবং ফটোসিনথেসিস কখন হচ্ছে, যখন সানলাইট অ্যাভেলেবেল থাকছে তখনই, এবং এই সানলাইট হচ্ছে সমস্ত শক্তির উৎস। we can quickly understand the importance of light for living organism, particularly autotrophs. তাহলে আমরা খুব শীঘ্রই জানতে পারবো যে একটা জীবের জন্য লাইটের কতটা ইম্পর্টেন্স রয়েছে, স্পেশালি অটোট্রোফ, যারা নিজের খাবার নিজে তৈরি করে। Many species of small plants, herbs and shrubs growing in forest are adapted in photosynthesis optimally under very low light condition because they are constantly overshadowed by tall canopy trees. তাহলে সব যদি তোমরা বন বা জঙ্গলে যাও তাহলে দেখতে হবে কিছু কিছু গাছ অনেক বড় হয়ে উপরে একটা ক্যানোপি বা ছাদ তৈরি করে দিয়েছে, এবং নিচের ছোট ছোট গাছগুলো রয়েছে সেগুলো ঠিকঠাক সূর্যালোক পায় না। তবে তাদের কিন্তু সে সমস্ত গাছগুলোতেও কিন্তু কি হচ্ছে, ফটোসিনথেসিস ঘটছে। Many plants are also dependent on sunlight to meet their photoperiodic requirement for flowering. অনেক উদ্ভিদ রয়েছে যারা তাদের ফুল উৎপাদন হওয়ার জন্য যে পরিমাণ লাইট দরকার তা শোষণ করে। যেমন ধরুন এখানে শর্ট ডে প্ল্যান্ট, এসডিপি মানে শর্ট ডে প্ল্যান্ট। শর্ট ডে প্ল্যান্ট মানে বুঝতে পারছে শর্ট ডে, অর্থাৎ যে সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে ফুল ফোটার জন্য
24 ঘন্টার কম লাইট লাগবে এবং সেই লাইটের কোনো ইন্টারাপশন হবে না, তাকে বলা হচ্ছে শর্ট ডে প্ল্যান্ট। যেমন ধরে নাও এখানে হলুদ আর ব্লু দেখতে হবে। ব্লু হচ্ছে কি রাত্রিবেলার জন্য এবং হলুদ হচ্ছে দিনের বেলার জন্য। এখানে 24 ঘন্টা দেখো, 24 ঘন্টার বেশি সানলাইট যখন প্রয়োগ করা হচ্ছে তখন এখানে ফুল ফুটে না, ফুল ফুটছে না। কিন্তু যখন 24 ঘন্টার কম অর্থাৎ হাফ টাইম 12 ঘন্টার কম যখন লাইট দেওয়া হচ্ছে তখন সেখানে ফুল ফুটছে। আবার 12 ঘন্টার কম লাইট দেওয়া হলো, সঙ্গে সঙ্গে তাকে অন্ধকারের সময় আবার আর্টিফিশিয়াল লাইট দেওয়া হলো, মানে ওর ডার্ক পিরিয়ডটাকে ব্রেক করা হলো, সেক্ষেত্রে কিন্তু ফুল ফুটবে না। অর্থাৎ যখন শুধুমাত্র 12 ঘন্টার নিচে সানলাইট থাকবে তখনই একমাত্র ফ্লাওয়ারিং সম্ভব। তারপর হচ্ছে কি লং ডে প্ল্যান্টের। লং ডে প্ল্যান্টের ক্ষেত্রে কি হলো, যে সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে 12 ঘন্টার বেশি দৈনিক 12 ঘন্টার বেশি সাধারণত লাইটের প্রয়োজন পড়বে, এবং এক্ষেত্রে যদি আমরা 12 ঘন্টার কম লাইট দিই তাহলে সেখানে ফুল হবে না। আবার যে 12 ঘন্টার কম লাইট দিয়ে এবং রাত্রিবেলা তোমার মাঝে মধ্যে তোমার লাইট দিয়ে দিই তখন সেক্ষেত্রে কিন্তু ফ্লাওয়ারিং হবে, অর্থাৎ এখানে 12 ঘন্টার বেশি লাইটের দরকার পড়ছে। For many animals too, light is important in that they use the diurnal and seasonal variations in light intensity and duration as cue for time of their foraging। অর্থাৎ কিছু কিছু অ্যানিমাল রয়েছে যেগুলো দিবারাত্র ঘুরে বেড়ায়, তারা একটা লাইটের যে সেশনাল ভ্যারিয়েশন রয়েছে, অর্থাৎ কোন সময় গ্রীষ্ম, কোন সময় শরৎ, কোন সময় বসন্ত, এরকম এই যে লাইটের ভ্যারিয়েশন, লাইটের জন্য যে সিজনাল ভ্যারিয়েশন, সেই ভ্যারিয়েশন ওদের ভ্যারিয়েশনে নির্ভর করে কার উপর, ভ্যারিয়েশনটা ডিটারমাইন করে রিপ্রোডাকশন, তাদের জননকে রিপ্রোড করে, এবং মাইগ্রেটরি অ্যাক্টিভিটি অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়ার পদ্ধতি, বা ফরেজিং। ফরেজিং মানে হচ্ছে কি তাদের খাদ্য, যেমন কিছু কিছু প্রাণী রয়েছে যারা রাত্রিবেলা খাওয়ার সন্ধানে বেরোয়, কিছু কিছু প্রাণী রয়েছে যারা দিনের বেলা খাওয়ার সন্ধানে, এটা হচ্ছে কি লাইট ডিপেন্ডেন্ট। The availability of light on land closely linked with the temperature, since the sun is the source of for both the light এবং টেম্পারেচার দুটো খুব গুরুত্বপূর্ণ সাথে অ্যাবয়েটিভ ফ্যাক্টর, দুটোর সাথে আসে কোথা থেকে, এই লাইট থেকে। By d 500 meter more in the ocean, the environment is dark and its inhabitants are not aware of the existence of the essential source of energy called sun। তাহলে যদি তুমি সমুদ্রের তলায় 500 মিটার নিচে চলে যাও তাহলে সেখানে আর লাইট পৌঁছায় না, সে অঞ্চলটাকে আমরা প্রোফান্ডাল জোন বলে, প্রোফান্ডাল জোন বলি। তাহলে এখানে যে সমস্ত অর্গানিজম গুলো আছে তাদের জন্য এই সূর্যের আলো কোনো দরকার হয় না। হোয়াট দেন ইজ দেয়ার সোর্স অফ এনার্জি, তাহলে তার সোর্স অফ এনার্জি হচ্ছে কেমিক্যাল, যেটা তোমার হচ্ছে অক্সিডেশন প্রক্রিয়ায় অক্সিডেশন প্রক্রিয়া তোমার কি করবে, খাবার তৈরি করবে। The spectral quality of solar radiation is also important for life। Spectral quality মানে ধরুন সানলাইট থেকে যে লাইট গুলো আসছে তার মধ্যে গামা রে রয়েছে, এক্স রে রয়েছে, আলট্রাভায়োলেট রে রয়েছে, তারপর ভিজিবল লাইট রয়েছে, ইনফ্রারেড রয়েছে। তাহলে যে সমস্ত একমাত্র ভিজিবল লাইটের আলোগুলো তোমার ফটোসিনথেসিস করে খাদ্য সংশ্লেষ করতে পারে, এক্স রে, গামা রে বা ইনফ্রারেড এগুলো কোনো কাজে আসে না। তারপরে the UV component of the spectrum is harmful for many organisms, while not only color component of the visible spectrum are available for marine plants having different depth of the ocean. The ultraviolet component of the spectrum is harmful to many organisms। এই যে আমাদের UV রেগুলো যেগুলো আসছে সানলাইট থেকে, সেগুলো বেশিরভাগ অর্গানিজমের ক্ষেত্রে খুবই ক্ষতিকর, এবং এগুলো কি করা হচ্ছে, এবং এই সমস্ত মেনি অর্গানিজম why not all the color component of the visible spectrum available for marine plants। যে সমস্ত কালার কম্পোনেন্ট রয়েছে আমাদের বেনি আসো কলায় সবগুলো কিন্তু মেরিন এনভায়রনমেন্টের জন্য দরকার হয় না। Among the red, green and brown algae that inhabit the sea, which is likely to be found in the deepest water, why? তা বলছে এখানে যে কি রেড অ্যালগি রয়েছে, গ্রিন অ্যালগি রয়েছে, ব্রাউন অ্যালগি রয়েছে, এগুলো নরমালি সমুদ্রে পাওয়া যায়, এবং হুইচ ইজ কোনটি likely to be found in the deepest water, সবচেয়ে মানে জলের তলায় বসবাস করে কারা, হয় এর মধ্যে হচ্ছে কি বেশিরভাগকে দেখা হচ্ছে কি আমাদের গ্রিন অ্যালগিগুলো হচ্ছে প্ল্যাঙ্কটনিক ফর্ম, উপরের দিকে লাইট দরকার হয় উপরের দিকে থাকে। কিন্তু যখন আমরা যাবো কি ব্রাউন অ্যালগি সবচেয়ে ডিপেস্ট
ওয়াটার বসবাস করে। কেন? কারণ ব্র্যান্ড অর্গানগুলোর মধ্যে ফটোসিনথেসিসের কোনো কম্পোনেন্ট নেই। তাহলে এখানে আমরা দেখবো সানলাইটের উপর ডিপেন্ড করে সমুদ্রকে আমরা দুটো ভাগে একটা লিটোরাল জোন যেটা হচ্ছে তীরবর্তী এলাকা, একটা লিমনেটিক জোন। এবার লিমনেটিক জোনটা যেহেতু গভীর জোন সেখানে আবার ভাগ করে থাকে চারটে ভাগে। ইউফোটিক জোন অর্থাৎ সমুদ্রের উপরিতলের অংশ যেখানে তোমার অ্যাভেলেবেল সূর্যালোক উপস্থিত থাকে। তারপর ইউফোটিক অঞ্চল যেখানে মোটামুটি সূর্যালোক থাকছে। ডিসফোটিক অঞ্চল এখানে সূর্যালোকের পরিমাণটা সারাদিন ধরে কমই আছে। আর প্রোফান্ডাল জোন মানে যেখানে সূর্যালোক প্রবেশ করে না। আবার হচ্ছে বেন্থিক জোন যেখানে তোমার নিচের দিকে আলো প্রবেশ করার কোনো ব্যাপারে নেই। আর এই যে সূর্যালোক সমস্ত শক্তি উৎসকে এই সূর্য থেকে সানলাইট গিয়ে পাতার মাধ্যমে ফটোসিনথেসিস করে খাবার তৈরি করবে। এরপর চলে আসছে আমাদের সোয়েল। তাহলে আমরা সোয়েল যখন দেখবো তখন সোয়েল মাটি কি? মাটি হচ্ছে কি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান যেটার উপরে আমাদের সমস্ত জীবরা বসবাস করে। তো মাটি, the nature and properties of soil in different places vary। তাহলে বিভিন্ন জায়গায় মাটির যে প্রপার্টি এবং মাটির যে প্রকৃতি সেটা আলাদা আলাদা আছে। যেমন ধরে নাও সোয়েল টেক্সচার অর্থাৎ মৃত্তিকার গঠন, এই টেক্সচারের উপর ভিত্তি করে আমরা সোয়েলকে ভাগ করছি। এক নম্বর হচ্ছে কি গ্র্যাভেলি সোয়েল, যেটাকে আমরা কাঁকর মৃত্তিকা বলছি। গ্র্যাভেলি সোয়েল বা কাঁকর মৃত্তিকা, এই মৃত্তিকা কি হচ্ছে কাঁকরের পরিমাণটা বেশি থাকবে। কিন্তু যখন আমরা বালুকাময় মৃত্তিকা বা স্যান্ডি সোয়েল পাবো সেই স্যান্ডি সোয়েলের মধ্যে তোমার বালির পরিমাণটা বেশি থাকবে এবং কাদার পরিমাণটা খুব কম থাকবে। এঁটেল মৃত্তিকা বা ক্লে সোয়েল যেক্ষেত্রে তোমার কি হচ্ছে কাদার পরিমাণটা বেশি থাকবে এবং এর জল ধারণ ক্ষমতা বেশি হবে, বায়ুচলাচল ক্ষমতা খুব কম হবে। পলি মাটি অর্থাৎ সিল্ট সোয়েল বলতে কি হচ্ছে এই সময় বিভিন্ন ধরনের বালিকণা সূক্ষ্ম বালিকণা দ্বারা এই মৃত্তিকা তৈরি হবে, জল ধারণ ক্ষমতা কম, বায়ুচলাচল ক্ষমতা বেশি এবং উর্বর শক্তি মাঝারি। এবার দোআঁশ মাটি বা লোমি সয়েল যেখানে বালি পলি কাদা সবেরই পরিমাণটা সমান থাকে বলে এখানে সব রকম উদ্ভিদ জন্মায়। তার উপর এখানে বলছে কি দেখো whether soil is transported or sedimentary and how soil development occur। তারা কি বলছে ইট ইজ ডিপেন্ড অন ক্লাইমেট। তারপর এটা সোয়েলের টাইপ, সোয়েল ভ্যারাইটি আমরা পড়লাম, কাঁকর মাটি পড়লাম, বালুকাময় মৃত্তিকা পড়লাম, এঁটেল মাটি, দোআঁশ মাটি, এই সমস্ত মাটিগুলোর যে পার্থক্য, এই পার্থক্যটা কেন হচ্ছে? কারণ এটা ক্লাইমেটিক কন্ডিশন, জলবায়ুর পরিবর্তনের জন্য হচ্ছে। উইদারিং প্রসেস অর্থাৎ জলবায়ু দ্বারা যখন তোমার পাথরগুলো ভেঙে ভেঙে ক্ষয় হয়ে গিয়ে মাটি তৈরি হয়। তারপর whether soil is transported, সোয়েলটা এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সপোর্ট হয়েছে বায়ুর মাধ্যমে, না সেটা তোমার সেডিমেন্টারি যেখানে ওই একই জায়গাতে সোয়েলটা তৈরি হয়েছে যেখানে ও থাকছে সেখানে। ভ্যারিয়াস ক্যারেক্টারিস্টিক্স অফ সোয়েল such as soil composition, grain size and aggregation determine the percolation and water holding capacity of the soil। তাহলে বলছে কি যে এটা আমাদের মাটির যে ক্ষরণ এবং এর জল ধারণ ক্ষমতা ক্যাপাসিটি অফ সোয়েল ডিটারমাইন করছে কি মানে মাটির মধ্যে যে কাঁকর বা বালি রয়েছে সে কাঁকর বালি কাদাতে রয়েছে তাদের কম্পোজিশনের উপর নির্ভর করছে কি সোয়েলটা কত জল ধারণ করতে পারবে এবং কতগুলো ক্ষরণ করবে। These characteristics along with parameters such as pH, mineral composition and topography determine to a large extent the vegetation in an area। তাহলে মাটির যে এই সমস্ত গঠন, এই মাটির গঠন বলতে মাটিতে কি কি মিনারেলস রয়েছে, যেমন বালি মাটি কোনটা, কাদা মাটি কোনটা, এঁটেল মাটি কোনটা, কাঁকর মৃত্তিকা কোনটা, স্টিল সোয়েল বেলে মৃত্তিকা কোনটা, এগুলোর উপর নির্ভর করছে যে সেখানে কোন ধরনের জীব বসবাস করবে, কোন ধরনের গাছ সেখানে জন্মাবে। This is turn dictates the type of animals that can be supported এবং সে মাটির ফিচার্স উপর ডিপেন্ড করছে কোন ধরনের জীব সে অঞ্চলে বসবাস করবে। Similarly, the aquatic environment, the sedimentary characteristics often determine the benthic animal that can
থ্রাইভ দেয়ার। তারা কি বলছে যে কিছু কিছু ক্ষেত্রে অ্যাকোয়াটিক এবং জলজ পরিবেশে দ্য সেডিমেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ সেডিমেন্ট মানে হচ্ছে সেডিমেন্ট মানে নিচে থিতিয়ে পড়া, নিচে থেকে লুকিয়ে যাওয়া। বেন্থিক অ্যানিমাল ক্যান থ্রাইভ দেয়ার। বেন্থিক অ্যানিমাল বলতে যে সমস্ত যে প্রাণীরা মানে সমুদ্র বা পুকুর বা জলাশয়ের একদম তলায় বসবাস করবে, তারা ওই মাটির সংস্পর্শে বসবাস করে। এবার যে মাটি, এই মাটিকে আমরা মাটির যে প্রোফাইল যদি দেখতে চাই, তাহলে এখানে দেখো সবচেয়ে উপরের লেয়ার হচ্ছে ওরিজিন, যেখানে হচ্ছে পচা গলিত জীববস্তুর পরিমাণটা খুব বেশি হয়। তাহলে এখানে কি হয়, আলগা আংশিক পচল, আংশিক পচনশীল জৈববস্তুর পরিমাণ বেশি। এ হরিজন হচ্ছে লিস্ট হরিজন, অর্থাৎ এখানে কি হচ্ছে প্রচুর পরিমাণে হিউমাস এবং মিনারেল থাকছে, অর্থাৎ গাছের মূলগুলো এই অঞ্চলে প্রবেশ করে প্রচুর পুষ্টি সংগ্রহ করে। তারও বি হরিজন, এখানে অ্যাকুমুলেশন অফ হরিজন, অর্থাৎ বি হরিজনকে বলা হচ্ছে কাদা মাটির সঙ্গে লৌহ অ্যালুমিনিয়াম যৌগ থাকে যা উপরের স্তর থেকে চুয়ে আসে। অর্থাৎ উপরে হচ্ছে এ হরিজন পেলাম, এখান থেকে চুয়ে আসার ফলে রসগুলো কোথায় জমা হচ্ছে, এই বি হরিজনে জমা হচ্ছে। এখানে প্রচুর পরিমাণে অ্যালুমিনিয়াম, আয়রন, সিলিকা ইত্যাদি পাওয়া যাবে। এবার হরিজন সি মানে আংশিক জড়িত, আংশিক জারিত আদি স্তর, মানে এখানে কি, এখানে প্যারেন্ট ম্যাটেরিয়াল অফ সোয়েল কম্পোজ অফ লিটল অ্যামাউন্ট অফ অর্গানিক, এখানে অর্গানিক ম্যাটেরিয়াল সবচেয়ে বেশি এ হরিজনে থাকলো। তারপরে এই নিচের দিকে যে রিজনটা সি রিজন রয়েছে, সেখানে অর্গানিক ম্যাটেরিয়াল পরিমাণ খুব কম থাকবে এবং সেখানে কি থাকবে, উইদাউট লাইফ ফর্ম, এখানে কোনো লাইফ ফর্মেশন হবে না। আর্জন, আর্জন মানে হচ্ছে রক জোন, যেটাকে প্যারেন্ট জোন বলা হচ্ছে, অর্থাৎ রক জোন ও সবচেয়ে শক্ত জোন যেটা, সেটা আর্জন, যেটাকে প্যারেন্টাল জোন বলা হয়। ইট ইজ প্যারেন্ট বেড রক আপন হুইচ আন্ডারগ্রাউন্ড ওয়াটার ইজ ফাউন্ড। এবং আপন হুইচ, যার উপর সাথে কি হচ্ছে, মাটির তলায় যে জল রয়েছে জলের ভান্ডার খুঁজে পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে আমাদের সোয়েল প্রোফাইল। সোয়েল প্রোফাইল। তো ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, এবং নিট বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য এই সমস্ত ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টার অন্যান্য ভিডিওগুলো ডেসক্রিপশন বক্সে লিঙ্কে দেওয়া থাকবে। দেখার জন্য আবার ধন্যবাদ। থ্যাংক ইউ।